বালিকা, তুমি যদি আমার কথা ভেবে ওই আকাশ পানে চাও, খুঁজতে থাকো নীল আকাশে আমার অস্তিত্ব, তবে কি খুব ক্ষতি হবে? আমার কথা শুনে নিঝুম আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি নীরব চাহিনি দিয়ে তার দিকে তাকিয়ে আছি। নিঝুম কি বলবে সেটা শোনার জন্য প্রস্তুত করতে লাগলাম নিজেকে। নিঝুম প্রথমে চোখের পাতাগুলো কয়েকবার বারবার করে নাড়ালো, ঠোঁট দুটো বাঁকা করলো, নিচের ঠোঁট দাঁতের সাথে হালকাভাবে কামড়ে ধরলো। আমি তখনই বুকের বাম পাশে হাত দিলাম। নিঝুমের এমন পুতমা আমাকে তার প্রতি আরও বেশি আকৃষ্ট করে, কিন্তু এর আগে কোনোদিনও বলিনি তার সামনে দাঁড়িয়ে কোনো কথা। সাহসের জন্য না, একটি অন্যরকম কারণ আছে। কি বললেন কথাটা? আমি বুক থেকে হাত নামালাম, মাথাটা চুলকে বোকা বোকা দৃষ্টিতে নিঝুমের দিকে চেয়ে আছি। আজ প্রথম নিঝুমের সামনে এসে ইনডিরেক্টলি সামথিং টপ টাইপ কথা বললাম। কি হলো, চুপ কেন? বেশ কদিন ধরে দেখছি আমি সামনে দিয়ে গেলে তাকিয়ে থাকেন, একা একা বিড়বিড় করে কি যেন বলেন, আবার বেশ দূরে দূরে সাইকেল চালিয়ে আমার পিছু নেন। কি ব্যাপার কি? মেয়ে পটানোর সব কাজ তো দেখছি বেশ ভালোই শিখে রেখেছেন। আমি মুচকি হাসলাম। আমার হাসি দেখে নিঝুমের ফর্সা মুখটা যেন রাগের আভাতে ছড়িয়ে গেল। আমি ঠিক কি বলবো বুঝতে পারছি না, তবুও কি মনে করে বললাম, মেয়েদের পটানো সব কাজ শিখে রেখেছি কি জানি না, তবে আমার তো মনে হয় কোনোভাবেই আমি তা পারি। কাজগুলোর ধরন দেখলে তো বোঝাই যায় ইমপ্রেস করার জন্য বেস্ট ফার্স্ট। তাহলে তুমি কেন পটনি? চুপ! থাপড়িয়ে না আপনার দাঁত ফেলে দেবো। সরেন তো এখান থেকে। কথাটা বলি নিঝুম চলে যাচ্ছে। আমি দৌড়ে ওর সামনে গেলাম। নিঝুম আবার রাগের দৃষ্টিতে চেয়ে আছে। আমি যেন কোথা থেকে সাহস খুঁজে পেলাম। অবশ্য আমার মতো মানুষের কাছে সাহস শব্দটা ডাল ভাত, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি। আর এটা তো একটা মেয়ে। আমি নিঝুমের হাত ধরলাম। নিঝুম সাথে সাথে ছাটকা মেরে আমার হাত ছাড়িয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে মুখটা বাঁকিয়ে নিলাম। সারা গায়ে যেন রাগের গরম স্রোত বয়ে গেল। নিঝুম ছাড়া এটা অন্য কেউ করলে এতক্ষণ এখানেই অনেক কিছু হয়ে যেত। অবশ্য আমি যা করেছি তা চড় খাওয়ার মতোই বড় কিছু। বলা নেই গোয়া নেই, সোজা একটা মেয়ের হাত ধরেছি, ভাবা যায়? এত বেয়াদব কেন? আগে ভাবতাম আপনি বকাটে ছেলে, কিন্তু এখন ভাববো না, সত্যি তো বকাটে, বেয়াদব ছেলে। নিঝুম কথাটা বলি আবার পাশ কেটে চলে যাচ্ছিল। আমি ওর বাম হাত ধরে সোজা আমার সামনে টেনে আনলাম। নিঝুমের চোখে মুখে একটু ভয়ের চাপ। আশেপাশের ছেলে মেয়েরা এদিকে তাকাচ্ছে। আমি সবার দিকে দৃষ্টি দিতেই সবাই চোখ নামিয়ে নিল। আমি হেসে দিয়ে বললাম, বোকাটে? হুম, ঠিক, তবে তোমাকে ভালোবাসি। যদিও তার যোগ্যতা হয়তো নেই, তবে যোগ্যতার বিবেচনায় ভালোবাসা নামক কোনো মধুর শব্দ গঠিত হয় না মিস নিঝুম। হাত ছাড়ুন, সবাই দেখছে। বেয়াদব বকাটে টিচার, অসহ্য লাগছে। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। নিলয়ের ফল সবসময় মিঠে হয়। এক উপরওয়ালা ছাড়া নিলয়ের ফল কেউ তেতো করতে পারবে না। হাত ছাড়ুন বলছি। আর কে কি পারে আর পারে না সেটা সময় আসলেই দেখতে পারবেন। আমাকে টাচ করার জন্য আপনার হয়তো এই হাত থাকতে নাও পারে। আমি একটু শব্দ করে হাসলাম। নিঝুমের হাতটা আরো শক্ত করে ধরলাম। নিঝুমের চোখে রাগের আভা। আমি আরো কাছ থেকে সরে আসলাম। নিঝুমের মুখে হালকা মেকআপ। নিঝুমের মুখের কাছে মুখ নিয়ে আস্তে করে ফিসফিস করে বললাম, কি এমন হবে ক্ষতি? অঝাড়ো বৃষ্টির জানলা খুলে হাত বাড়িয়ে উদাসী হয়ে আমার কথা ভাবো যদি। কথাটা বলি নিঝুমের হাত ছেড়ে দিলাম। সুন্দর হাতের গোছাই আমার হাত শক্ত করে ধরলে লাল হয়ে গিয়েছে। নিঝুম রাগে রেগে বলল, ভাববো আপনার কথা, তবে যখন হসপিটালের বেডে যাবেন তখন। কোনো ব্যাপার না, তুমি বলে হসপিটালে কেন, মর্গের বেডও শুয়ে থাকতে পারি, তবে না মরে আর কি। যেমন বেয়াদব তেমন ফাজিল ছেলে। সাবধানে থাকবেন, সময়টা আমারও আসবে। নিঝুম ক্লাসের দিকে চলে গেল। আমি তাকিয়ে আছি ওর চলে যাওয়ার দিকে। মনে মনে বলছি, নিঝুম তাকাবে আমার দিকে। নিঝুম হাঁটছে কিন্তু তাকাচ্ছে না, একইভাবে হেঁটে চলেছে। আমি বারবার বলছি, তাকাবে, তাকাবে, তাকাবে। ঠিক তাই, গেটের কাছে যেতেই আমার দিকে ঘুরে তাকালো। আমি মাথা চুলকে হেসে দিলাম। কেন তাকালো ও? কিরে মাম্মাম, আজ কি হলো? কি আর হবে, দেখ হয়তো পাত্তাই দেয়নি। চুপ করতো তোরা, পাত্তা দেবে না কেন? তবে ভয় দেখিয়ে চলে গেল। আমার নাকি কপালে খুব খারাপ আছে।
তোকে মানে আমাদের কে খারাপ করবে শুনি? সেটাই তো কথা, তোদের জন্যই তো মেয়েটাকে আমি ভালোবাসতে গেলাম, কোনো খোঁজ খবর ছাড়াই। পরে ঝামেলা হয় যদি। কিছুই হবে না, চালিয়ে যা। আমরা খোঁজ নিয়ে দেখছি ওকে। তোর সামনে হুমকি দিয়ে কথা বলে গেল। চল এখন ক্লাসে যাই, পরে ভাবা যাবে। আমাদের আবার ক্লাস, তবুও চল। বাইরে থেকে আর কি করব? আমি, ধ্রুব, রাফিন, জিশান সবাই ক্লাসের দিকে যাচ্ছি। সবাই যে যার মতো কথা বলছে, কিন্তু আমি ভাবছি যে দিনটার কথা, যেদিন নিঝুমকে প্রথম দেখি। আমি, ধ্রুব, জিশান, রাফিন মিলে শহীদ মিনারের সিঁড়িতে বসে গল্প করছি, কোনো দিকে খেয়াল নেই। কারণ গল্প তো না, সবাই মিলে ক্লাস অফ ক্লান খেলছি। তখনই ধ্রুব বলে, দোস্ত, এটা বাদ দে। আমি কাল রাতে নতুন কার্টুন নামিয়েছি, নিতে চাইলে শেয়ার ইট অন কর। কার্টুনের কথা বলতেই গেমস বাদ দিয়ে শিয়ারিতে ঢুকলাম। তখনই ধ্রুব বলে, কি হে মাম্মাম, তোর নাম নিজুম নাকি? নিলয় থেকে নিজুম হয়ে গেল, তাই না? মার খাবি হারামি। তোর নাম আসছে না আর নিজুম নাম আসছে, তো আমি কি করব? আমি আবার ফোনের দিকে তাকালাম, এখনও রিসিভই করিনি, তবুও নাম আসছে। ব্যাপারটা কি দেখতে ওর হাত থেকে ফোনটা নিলাম। একটি নাম আসছে, তা হলো নিঝুম। চোখে গোল চশমা পরে শেয়ারিট পিক দেওয়া। আশেপাশে তাকালাম, আমাদের থেকে একটু দূরে কয়েকজন মেয়েরা বসে আড্ডা দিচ্ছে। আমি উঠে গেলাম, কারণ নিঝুম নামের মেয়েটা দেখতে বেশ, আর সে আমাদের ভার্সিটিতেই পড়ে, তাকে না দেখলে হয়। আমি হেঁটে গেলাম সেখানে। তোমাদের মধ্যে নিঝুমকে? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো। আমি সবার দিকে তাকালাম, কিন্তু না, এখানে চশমা পরা কোনো মেয়েই নেই। আমি চলে আসতে যাব। আমি নিঝুম। কেন? তুমি নিঝুম? বাহ, দেখতে তো বেশ। তা শেয়ার ইট অন করে কেন? আপনি কি করে জানেন? ম্যাজিক। তোর জন্য সে কখন থেকে শেয়ারি রিসিভ করে বসে আসছি, তুই গানগুলো দিচ্ছিস না, অসহ্য। নিঝুম আরেকটি মেয়েকে বলে। এভাবে পরিচয় তার সাথে, রোজ তাকে দেখা, ভালো লাগা, শেষমেশ ভালোবেসে ফেলি। যদিও ভালোবাসতে চাইনি, কারণ আমার মতো এক আলাদা ধাঁচের মানুষ কাউকে ভালোবাসতে পারবে না। তবে মন তো আর মানে না, তাই ভালোই বেসে ফেললাম। কি ভাবছিস? ক্লাসে আসার পর থেকেই দেখছি চুপচাপ হয়ে আছিস। নিজমের কথা ভাবছে হয়তো। জ্বালানা দিয়ে বাইরে তাকা নিলয়, দেখ নিজুম যাচ্ছে। স্যার ক্লাস নিচ্ছে। আমি স্যারের দিকে তাকালাম, স্যার দেখি টেবিলে বসে ঝিমুচ্ছে। আর দাঁড়ালাম না, ধ্রুবকে আমার ব্যাগটা নিয়ে আসার কথা বলে পিছনের দরজা দিয়ে বের হয়ে দিলাম এক দৌড়ে নিঝুমের সামনে যেয়ে দাঁড়ালাম। আবার আপনি? ভুলে গিয়েছি কি ভুলে গিয়েছেন? আমাদের জাতীয় সঙ্গীতের 1 সেকেন্ড লাইনটা। থাপ্পড় চেনেন? খুব চিনি, কেন চিনবো না? সকলেই তো দিয়েছো। আবার দেব, পেয়াদব ছেলে কোথাকার। এত জ্বালান কেন? তোমার ওই জ্বালাময়ী জীবনে এক পানির ফয়রা হয়ে আসবো বলে, তাই। খুব কথা বলতে পারেন। তা আপনারা সঙ্গীরা কই? আপনার না সেই লেভেলের বকাটে, আপনাদের এমন পেটানো দরকার। তবে আপনাকে ছোট করে কথাটা বলি, আমার পেছনে ঘুরবেন না। আপনার বা আপনাদের অনেক সমস্যা হতে পারে, আগেই বলে দিলাম। আমার পেছনে যারা ঘোরে তারা কিন্তু আর সোজা হয়ে হাঁটেনি। আমি নিঝুমের কথা শুনে হেসে দিলাম। আমার হাসি দেখে রাগে ক্ষোভে নাক লাল করে দিল। খুব ইচ্ছে করে নিঝুম রাখলে তার করা নাক কেন লাল হয়ে যায় ব্যাপারটা জানার, কিন্তু কোনোদিন সুযোগ হয়নি। ওই হাসবেন না, এমন হি হি করে রাগ হয়। তখনই যে আরও সুন্দর লাগে, তখন মনে মনে হয়ে ওঠে, যদি বউ সাজো গো আরও সুন্দর লাগবে গো। উফ, ছিলেন বকাটে, এখন হয়েছেন ইফ টিচার। আপনার সাথে কথা বলাই আমার ভুল, তবে আগেই বলছি আমার সাথে কথা বলবেন না, আপনাদের খুব সমস্যা হবে। হোক, তা কেন হবে? আমাকে চিনলেই বুঝতে পারবেন কেন হবে। নাম নিঝুম, অনার্স 2য় বর্ষে, ক্লাসের প্রথম বালিকা। চুপচাপ থাকো, মেসে থাকো, এই সময় ক্লাসে আসো, ও সময়ে যাও, সব জানি। না জানেন না, আরও কিছু আছে জানিনি না। দরকার নেই, তোমাকে অজান দিয়ে ডাকবো আমার মাঝে। ভুল করবেন, পস্তাতে হবে। কথাটা বলি নিঝুম চলে যেতে লাগলো। আরে বাবা, কেন সে রাগ করে নাক লাল হয় সেটাই তো জানতে পারিনি। আর এত হুমকি দিলে কি আর বলা যায়, খালি সাবধান হতে বলে। কি এমন মেয়ে যে ওর থেকে দূরে থাকতে হবে? আমি দৌড়ে ওর পাশে গেলাম, আমাকে আর চোখে দেখলো। আমি হাঁটতে হাঁটতে বললাম,
আচ্ছা বাবা, যা হবে সে আমার সাথে হবে, তাতে তোমার কি? আমি যারা এসব দেখতে পারি না চোখের সামনে। কি দেখাতে পারো নি? যে ছেলে আমার সাথে কথা বলে তাকে মারতে দেখতে পারি না। আমাকে মারবে? ওকে, দেখা যাবে। এখন বলো তো, রাগলে তোমার নাক কেন লাল হয়? আমার কথা শুনে নিঝুম শটান দাঁড়িয়ে গেল। ভার্সিটির গেটের কাছে আসতেই কোমরে হাত দিয়ে সে আমার দিকে তাকালো। আমি ওর থেকে সরে আসলাম। আবার চড় খাবো নাকি? এই ছেলেই, কথা কি কানে যায় না? বারবার বারণ করছি আমার পিছন ছাড়েন। উফ, বখাটে বলে বখাটে, থাপড়িয়ে দাঁত ফেলে দেব যদি এবার আমার পেছনে আসেন। ভয় নেই, দাঁত পড়বে না। ক্লোজ আপ দিয়ে ক্লোজ করে রেখেছি ভিতর থেকে সব। হর, ভাগেন তো আজাইরা। কথাটা বলি নিঝুম চলে গেল গেট দিয়ে বাইরে। আমি আর কি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি, তখনই বন্ধুরা সব আসলো। কি হলো এখন? হুমকি হলো, চুপ থাক, বাসায় চল। ওদেরকে সাথে নিয়ে বাড়ির দিকে চললাম। ভার্সিটিতে বসে আছি, ধ্রুব, রাফিন আর জিসান অন্য মেয়েদের টেস্ট করতে ব্যস্ত। অবশ্যই এগুলো আমাদের মতো ছেলেদের কাছে ব্যাপারই না। কেউ কোনো কথা বলে না, বললে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে নাকি? জিসান একটা মেয়েকে ডাকলো, জিন্স টি শার্ট পরে ভার্সিটিতে এসেছে। আমি বসে বসে গেটের দিকে তাকিয়ে নিঝুমের অপেক্ষা করছি। মাঝে মাঝে দাঁত দিয়ে নখও কাটছি, এটা আমার অভ্যাস। কাজ না থাকলে বসে বসে নখ খাওয়া ছাড়া কিছু করার থাকে না। এ মেয়ে, নাম কি তোমার? জি ভাইয়া, মাহি। ফুল দিও, কলি দিও, কাটা দিও না, গুলি কইরা মাইরে দিও, তবু ভাইয়া ডাইকো না। মেয়েটি মুচকি হাসলো, আমিও হাসলাম। এই ফাজিল বন্ধুগুলো এমন হারামি মার্কা কথা জানে শুনে হাসি তো আসবেই। অবশ্য এসবের পিছনে আমিই বড় লিডার। তাহলে কি ডাকবো? মনে করো তোমার আত্মা হারিয়ে গেছে, এখন তুমি জান বলে ডেকো, তোমার আত্মা খুঁজে এনে দেব। ও জিসান, যা তো, ভাইয়ের সামনে থেকে ভালো লাগছে না। কথাটা বলে গেটের দিকে তাকালাম। নিঝুম আসছে, মাথায় ওড়না, টাইট টাইস, নতুন ড্রেস আপে ওকে সত্যি অসাধারণ লাগছে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, ওর কাছে যাব, তখনই দেখি রিহান ভাই নিঝুমের সামনে এসে দাঁড়িয়েছে। ডান হাত পিছনে গোজা, ডান হাত থেকে একটা লাল গোলাপ ফুল, মাথাটা গেল বিগড়ে। কিন্তু রিহান ভাই সিনিয়র থাকায় আপাতত কিছুই বলতে পারছি না। কেমন আছো নিঝুম? রিহান ভাইয়ের দিকে নিঝুম ভ্রুকুসকে তাকালো। আমি কিছুটা দূরেই দাঁড়িয়ে আছি। নিঝুম ঝাড়ি দিয়ে বলল, আপনি জেনে কি করবেন? তোমাকে বেশ কয়েকদিন ধরে ভার্সিটিতে দেখছি, তোমাকে কিছু বলার ছিল। ঝটপট বলে দিন। এই নাও ফুল। এ মা, কি সুন্দর ফুল! তা শুধু ফুল দিলেই হবে, কিছু বলবেন না? নিঝুম হেসে হেসে কথা বলছে। না না, এটা হতে পারে না, সে আমার সাথে হেসে কথা বলেনি কোনোদিন, এখন কেন বলছে? রিহানের বাচ্চা রে, তোকে সুযোগ পাই তারপর বোঝাচ্ছি। তাই তো, তোমাকে কথাটা শেষ করতে পারিনি, রিহান ভাই নিঝুম কোষে একটা গালে চড় বসিয়ে দিয়েছে। আমি আবারও বুকে হাত দিলাম। হার্টবিট পালস বহুগুণে বেড়ে গেছে। কি মেয়ে রে বাবা, এত সাহস কোথা থেকে পাচ্ছে? রিহান ভাইয়ের গালে চড়, ভাবা যায়? ফুলটা নিন আর সোজা আমার সামনে থেকে চলে যান। এরপর যদি সামনে আসছেন না তো খবর আছে। কাজটা তুমি ঠিক করলে না। সময় হলেই বুঝবেন কে ঠিক করছে আর কে ভুল। রিহান ভাই এক প্রকার দৌড়েই পালিয়ে গেল। নিঝুম নিজেকে সামলে এগিয়ে আসছে। ওর সামনে যে দাঁড়ালাম, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। নিঝুম আমার দিকে তাকিয়ে শব্দ করে হাসলো। এ মেয়ে এত সুন্দর করে হাসে কেন? ধুর, এত সুন্দর করেই কেন হাসতে হবে? বারবার প্রেমে পড়ে যায় খালি। বালিকা, এভাবে হেসো না, মধ্যরাতে স্বপ্নে তোমাকে দেখে আর ঘুম হবে না। উফ, আবার আপনি আসছেন, গালে হাত কেন? একটু আগে যেভাবে রিহান ভাইকে চড় দিলে ভয়ে আছি, আমার গালে না জানি কয়টা পড়ে। সামনে থেকে যান, তাহলে চর পড়বে না। যেতে পারি, একটু জড়িয়ে ধরো, ভয় নেই, আমি ধরবো না। এই ছেলে, বলেছি না আমার আশেপাশে থাকবেন না, প্রবলেম হবে। হোক প্রবলেম, কি এমন হবে ক্ষতি? শুনি রোজ তোমায় জ্বালিয়ে ভালোবাসি বলি যদি। প্রথমে ভেবেছিলাম আপনি একটা বকাটে, এখন আপনি একটা টিচার, তবে ইউনিক টাইপ টিচার। হলাম টিজার, তোমার জন্য পাখি হব, মাছ হব, চাঁদের আলো হব, টিজার কেন ব্যাপারই না। খুব কথা জানেন, দেখব যেদিন হসপিটালে পড়ে থাকবেন সেদিন এত কথা কোথায় যায়। নিশুম কথাগুলো বলে চলে যাই। এ মেয়ের সাহস কি? একটু দাঁড়িয়েই কথা বলবে না, খালি চলে যাই। আর সেই কাল থেকে প্রবলেম হবে, হসপিটাল এসব কি? কার এত সাহস আমাকে হসপিটালে পাঠাবে? এই নিলয় কারো ভয় পায় না,
মেয়েটাকে তো বোঝাতেই পারছি না, না পাচ্ছি ভালোবাসি বোঝাতে, না পাচ্ছি আমার কিছু হবে না বোঝাতে। বন্ধুদের চিপায় পড়ে এরকমটা না করতেও পারতাম। সেদিন শেয়ারিট কেলেঙ্কারিতে কেন যে কথা বলতে গিয়েছিলাম, বন্ধুদের থেকে শুনেছি নিঝুম কোনো ছেলেকেই পাত্তা দেয় না, কোনো ছেলে বন্ধুও নেই ওর। কেন পাত্তা দেয় না বিষয়টাই মাথার উপর চেপে বসে, আর সেই সময় বন্ধুগুলাও চেপে ধরে, নিঝুমের সাথে তোর প্রেম করতেই হবে। করলাম, কিন্তু সত্যি সত্যি ভালোবাসবো কে জানতো। এখন কি যে করি। দৌড়ে ওর সামনে গেলাম, গাল থেকে হাত নামিয়ে ওর গাল টেনে ধরলাম। আমার এমন সাহস দেখে নিঝুমও অবাক হয়েছে, আমারও একটু অবাক হওয়ার কথা। তবে এমন সাহস আরও দেখাই কি করবে, সর মারবে? কোনো ব্যাপার না, বোকাটেদের এসব গায়েই লাগে না। কোনো রকমে নিজেকে ছাড়িয়ে আবার কালকের মতো আমার গালে চড় দেয়। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? অনেক সাহস আমার। দেখুন, ভালোভাবে বলেছি, আমার পিছু ছাড়েন। শোনেননি তো? দেখুন, আর নিজেকে ঠিকমতো নিজেই চিনতে পারেন কি না। শোনো বালিকা, ভালোবাসা মানে সাহস। তুমি আমার ভালোবাসা, তোমাকে নিয়ে শত সম্রাজ্য স্বপ্ন আমার দেখা বাকি, তোমাকে নিয়ে হাজার বসন্ত বেঁচে থাকা বাকি। ভয় নয়, ভালোবাসা দাও, কথা দিচ্ছি ছেড়ে যাব না। আগে নিজেকে ঠিক করুন। বকাটে ছেলেরা কখনো ভালোবাসতে পারে না, তারা শুধু জানে অন্যকে জ্বালাতে, কষ্ট দিতে, মজা নিতে। সামনে থেকে যান, শেষ ওয়ার্নিং। এরপর কিন্তু সত্যি বলছি, কিছু হয়ে গেলে আমি দায়ী নয়। তোমার বিষে আমি মরতেও রাজি, কিন্তু মরবো না। মরলে কে ভালোবাসবে? আর তোমাকে নিয়ে থাকবো, বুঝেছো? কথা তো খুব ভালো শিখেছেন, মেয়ে পটাতে খুব পারেন। অসহ্য। নিঝুম চলে গেল, বন্ধুগুলো পেছনে এসে দাঁড়াই। আমি নিঝুমের দিকে তাকিয়ে আছি, কেন জানি না মনে হচ্ছে সে আমার দিকে তাকাবে। আমি কাউন্টডাউন করতে লাগলাম, হয়তো 10 সেকেন্ডের মধ্যেই সে তাকাবে। তাকাও, তাকাও, তাকাও। ধুর, আড়ালে চলে গেল, তাকালোও না একটু। কি হয় একটু পিছনে ঘুরে তাকালে? ফাজিলমি, বারবার ওর প্রেমে পড়তে বাধ্য করবে, আর সেটা প্রকাশ করলেই ঝাড়ি দেবে। নিলয় ঝাড়িতে ভয় পাই না। কিছু হলো নিলয়? হলো হুমকি। ওই তোদের বলেছিলাম না খোঁজ নিতে, নিলয়কে হুমকি দিচ্ছে একটা মেয়ে, নিশ্চয় কিছু আছে। দোস্ত, কোনো প্রকার কিছুই জানতে পারলাম না। আমার মনে হয় মেয়েটা এমনি এমনি ভয় দেখাচ্ছে। চল তো ক্লাসের দিকে। ধুর, কিসের ক্লাস? কোনো ক্লাস করব না, কথাটা বলে পিছনে ফিরলাম। তখনই সাদা রঙের R15 বাইক এসে আমাদের সামনে থামে। চমকে উঠি, হুট করে এরকম হবে বুঝিনি, মাথায় রাগ উঠে যাই। বলে উঠি, শালা কে রে তুই? এভাবে সামনে এলি, হর্ন দিতে কি হয়েছিল? বাইকের উপরে একজন লোক বসে আছে, মাথায় হেলমেট, বেশ স্মার্ট পোশাক। বাইরের স্ট্যান্ড দিয়ে পা পা মাটিতে ফেলে হেলমেট খুললো। আমরা সবাই সেদিকে তাকিয়ে আছি। চুলগুলো লালচে রং করা, মুখে স্টাইল করা দাড়ি, চোখ দুটো যথেষ্ট সুন্দর, হাতে রোলেক্সের দামি ঘড়ি, শুটবুট পরা, গলাতে সাদা শার্টের উপরে কালো টাই ঝোলানো। বোঝাই যাচ্ছে লোকটা অফিস বয় বা নিজেরই কোনো অফিস আছে। বাইক থেকে নেমেই হেলান দিয়ে দাঁড়ালো, বাম্পা একটু ভাঁজ করে ডান পায়ের সাথে ভর দিয়ে এমন স্টাইলে দাঁড়ালো যেন কোনো নায়ক নেমে এসে দাঁড়িয়েছে। পকেট থেকে দামি সিগারেট প্যাকেট বের করে মুখে নিয়ে স্টাইল করে আগুন জ্বালিয়ে নিল। ধ্রুবের দিকে তাকালাম, হারামি হাঁ হয়ে তাকিয়ে আছে। জিশনের দিকে তাকালাম, ব্যাটা নিজের দিকে একবার তাকাচ্ছে আর একবার ছেলেটার দিকে। মনে হচ্ছে এরকম যদি আমরাও পারতাম। কেন যে বখাটে হয়ে গেছি। জিশনের মনে মনে কথাগুলো পড়ে ফেলে হাসি পাচ্ছে। রাহুল এসে আমার খুব কাছে এসে দাঁড়াই, বুঝলাম এ বেটাও শক্ত লেগেছে। লোকটা মুখ থেকে সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষে নেই, তারপর সেন্টার ফুড বের করে মুখে নিয়ে চিবুতে চিবুতে বলে, আর ইউ নিলয়? হ্যাঁ, তার মানে লোকটা আমার কাছে এসেছে, কিন্তু কেন, কি করেছি? যতদূর মনে পড়ছে লাস্ট 1 মাস কোনো মারামারি করিনি, আর করলেও কি নিলয়ের উপরে কেউ কথা বলবে বা বিচার দিবে? কার সাহস এত আছে? তাহলে টিস করেছি? হুর, আমি নিজমের সাথে ছাড়া কোনো মেয়ের সাথে বেশ কদিন হলো কথাই বলিনি, আর টিস তো সেই জন্ম থেকেই করে আসছি। তাহলে কেন এমন পাবলিক আমাকে খুঁজবে? এই মিস্টার বখাটে, ইউ নিলয়? আই এম শিওর। বাই দ্য ওয়ে, আই এম রাহাত, মাল্টিন্যাশনাল একটা কোম্পানির মালিক আমি নিজেই। তো আমার কাছে কি? তোমার কাছে অনেক কাজ আমার। শুনেছি নিজমকে তুমি জ্বালাও। সে বলেছে? না, তাহলে ভাগেন, সে যদি বলে তখন আসবেন। কাজটা কিন্তু ঠিক করছো না। নিলয় বন্ধুদের কথা ছাড়া কারও কথা শোনে না। অনেক প্রবলেম হবে কিন্তু। নিলয় যেটা ভালো মনে করে সেটাই করে। তোকে আমি
আমার জামার কলার চেপে ধরে রাহাত কিছু বলতে যাব, তখনই দেখি নিজুম এসে পাশে দাঁড়িয়েছে। আমার জামার কলার ধরে দেখি নিজুম ঝাড়ি দিয়ে রাহাতকে বলে, আপনি আপনি এখানে কেন? কে পাঠিয়েছে? আর আপনার সাহস কী করে হয় ওর জামার কলার ধরতে? ছাড়ান বলছি। রাহাত ছেলেটা আমার জামার কলার ছেড়ে দেয়, নিজুমের দিকে তাকিয়ে আর কোনো কথা না বলে হনহন করে চলে যায়। এটা কি হলো? এক কথাতেই নিজুমের সব আদেশ মেনে চললেও গেল। ব্যাপারটা কি? নিজুম কোনো কথা না বলে চলে যেতে থাকে। আমি পেছন থেকে ওর হাতটা ধরলাম। নিলয় সাহেব, আমার হাত ছাড়ুন। আচ্ছা। সে হেঁটে যাচ্ছে, আমি ওর পাশে হাঁটতে লাগলাম। কয়েক মুহূর্ত পর সে থেমে যায়, আমিও থেমে গেলাম। সে আবার হাঁটা শুরু করে, আমিও হাঁটছি ওর পাশে। সে হুট করেই থেমে গেল, আমাদেরকে ঘুরে কোমরে হাত পেঁচিয়ে বলল, কাজটা কিন্তু ঠিক করছেন না। এমন কেন করছেন? বললাম না আপনার অনেক সমস্যা হবে। কেন বুঝতে পারছেন না আপনি? হুম আমাকে আপনার পছন্দ হয় না? হুম আপনি একটা বকাটে টিচার। আমি চাই না আপনার কিছু হোক। ভালোবাসো বলে দিলেই হয়। ওই ছেলে, কখন বললাম ভালোবাসি? মেরে না হাত পা ভেঙে ফেলবো। হসপিটালে গিয়ে চিঠি লিখবো। আর দেখো না সিনেমায় হসপিটালে শুয়ে ভালোবাসার মানুষের নাম বারবার নিতে থাকে, তখন ডক্টর বলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিয়ে আসুন, না হলে রোগীকে বাঁচানো যাবে না। তখন নিরুপায় হয়ে তাকে ধরে আনতে হয়। আমিও সেরকম করব, আর তুমি আসতে বাধ্য। নিজুম হেসে ওঠে। আমি ওর হাসির দিকে তাকিয়ে থাকি, চোখ টেরা করে তাকাই, সোজা করেও তাকাই, কোনো অ্যাঙ্গেল দিয়ে তাকে দেখার বাদ রাখছি না। মেয়েটা জানে না হাসলে এত মিষ্টি লাগে ওকে, রাগলে এত বেশি কিউট লাগে ওকে, কিছুই জানে না। রাহাত সাহেবকে যেন বকা দিয়েছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম, মুখে রাগের বিশাল লাল আভাটাও যে আমাকে বারবার দুমড়ে মুচড়ে দিচ্ছিল। মেয়েটা একটুও জানে না। আর এখন কি সুন্দর করেই না হাসছে ও, নিজুম হাঁটছে। আমি ওর সামনে যেয়ে ওর দিকে তাকিয়ে উল্টোভাবে হাঁটতে লাগলাম। নিজুম অবাক হয়েই তাকিয়ে আছে আমার পাগলামো দেখে। আমি পিছনে হাত বেঁধে নিজুমের দিকে তাকিয়ে উল্টো করে হাঁটছি। তারপর ভার্সিটিতে এসেই নিজুমকে খুঁজছি। ধ্রুব এসে বলে, নিজুমকে ক্যান্টিনে দেখলাম। আমি ক্যান্টিনে এসে দেখি নিজুম বসে আছে সামনে। কালকে সেই ছেলেটা মানে রাহাত বসে আছে। রাহাত হাসি খুশি মুখ নিয়ে নিজুমের দিকে তাকিয়ে আছে, আর নিজুম বিরক্ত নিয়েই নিচের দিকে তাকিয়ে কে যেন ভাবছে। আঙ্কেলকে কেন জানাচ্ছ না? ছেলেটা যে দিন দিন তোমাকে বিরক্তের সীমা পার করে দিচ্ছে। ওর থেকে আমি আপনার উপর বেশি বিরক্ত, সেটা বাবাকে বলি। বলো, কোনো ব্যাপার না। অ্যাটলিস্ট তিনি জানুক যে এখনও কোনো ছেলে তোমাকে জ্বালিয়ে বেঁচে আছে। বাবা জানবে কেন? আর আমি চাই না নীলার কিছু হোক। আমারও কিছু হোক, সেটাও কি চাও না? নিজুম কিছু বলে না। কথা শুনে বোঝে যাচ্ছে ছেলেটা নিজুমকে ভালোবাসে, আর নিজুমের বাবা নিশ্চয়ই প্রভাবশালী। কিন্তু ছেলেটার সাথে ওর সম্পর্ক কি? নিজুম বিরক্ত নিয়ে বসে থেকে উঠে দাঁড়াই। রাগি চোখে ছেলেটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে যাই। মিস্টার রাহাত সাহেব চুপচাপ বসে থাকলো। ব্যাটার সাথে কথা বলা দরকার। তুমি তুমি আমার সামনে কেন আসলে? আমি রাহাতের সামনে যেয়ে দাঁড়াই, কোনো কথা না বলে চেয়ার টেনে মানে নিঝুম যেটাতে বসেছিল সেখানে বসলাম। টেবিলে সেসব খাবার রেখা ছিল, সেসবগুলো হাত দিয়েই খেতে লাগলাম। রাহাত আমার দিকে রাগি চোখে চেয়ে আছে। সবগুলো প্লেট থেকে খাবার কোনো রকমে খেয়ে, কোল্ড ড্রিঙ্কস থেকে কমল পানি খেয়ে বড় একটা ঢেকুর তুললাম। আমার কাজ দেখে রাহাত বেশ রেগে আছে। আমিও তো চাই সে রেগে থাকুক, আমাকে কিছু বলুক। তোকে বলেছিলাম নিজমের পিছনে না ঘুরতে। ওকে, সামনে সামনেই ঘুরবো, পিছনে তুমিই ঘুরো। দেখ, তোকে এখনো নিজমের জন্যই কিছু বলিনি। আমিও। তো সাহস কি করে হয় আমাকে হুমকি দেয়ার? নিলয় হুমকি দেয় না, নিলয় কাজ করে দেখাই। তোকে 2 মিনিটের মধ্যে জেলে পুরে দেব। 1 মিনিটেই জেল থেকে বের হয়ে আসবো। তোকে আমি কোনো জেল নেই, আমাকে 10 মিনিটের বেশি আটকে রাখবি। নিঝুমের ধারে কাছেও যেন তোকে না দেখি। তোকে আমি কথাটা বলি রাহাত আমার গালে জোরে ঘুষি দেয়। কাঁধটা বাইরের দিকে ঘোরাতেই দেখি নিঝুম এগিয়ে আসছে। আমি চিৎকার দিয়ে উঠে বলি, আপনি এমন কেন? নিঝুমকে ভালোবাসি, সে যে বাঁচবে আমি কি তাকে বলেছি একবারও? আমি তো আমার মনের কথা বলেছি। আপনি সব বুঝেও আমাকে কেন মারলেন? আর স্টুডেন্ট বলে এমন করলেন। যদি আপনার মতো টাকা থাকতো তাহলে দেখিয়ে দিতাম। রাহাত অবাক চোখেই আমার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ার ভানটাও করে শুরু করলাম। নিঝুম এক প্রকার ছুটে আসে রাহাতের দিকে, অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার কিসের অধিকার আমার হয়ে ওর গায়ে হাত তোলার? বেরিয়ে যান ক্যাম্পাস থেকে। এটা কোনো খারাপ লোকদের জায়গা না। আর নীলয়ের গায়ে এরপর কোনোদিন যদি হাত দিয়েছেন, আপনার কিন্তু খবর আছে। মনে রাখবেন, বাবার প্রিয় পাত্র হলেও আমার বাবা কিন্তু আপনার নয়, আমার কথা শুনবে।
নিঝুম, নিলয় আমাকে। চুপ, বেরিয়ে যান বলছি। অপমান করতে চাই না আমি। রাহাত উঠে দাঁড়ালো। নিঝুম ক্যান্টিনের মামার থেকে বরফ আনতে গেল। আমি রাহাতের দিকে মুচকি হেসে তাকালাম। রাহাত আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোকে পরে দেখে নেব। আমিও হাসি হাসি মুখ নিয়ে রাহাতের দিকে উদ্দেশ্য করে বললাম, দিস ইজ মাইন্ড গেম অফ নিলয়, যা ভাগ শালা। রাহাত চলে গেল। নিঝুম বরফ এনে আমার গালে লাগিয়ে দিল। আমি ওর দিকে তাকিয়ে আছি। পরিবেশটা এখন স্বাভাবিক। নিঝুম আমার গালে বরফ লাগাতে লাগাতে বলে, খুব তো বড় বড় কথা বলেন, অনেক সাহসের কথা বলেন। কেউ কিছুই করতে পারবে না। এখন তো মার খেয়ে বসে আছেন। মারতে তো পারেন না, খালি আমার সাথে এসে সাহস দেখায়। আমি তো মাস্তান নই, আমি প্রেমিক। প্রেমিকেরা বহু বছর ধরে মার খেয়েই আসে, তারা মারে না, বুঝেছো? একটু ভালোবাসা পেতে চাই। হয়েছে হয়েছে, আপনাকে সাপোর্ট করেছি বলে ভাববেন না আমি রাজি হয়ে গেছি। যদি আব্বু জানে আপনার সাথে আমি কথা বলেছি তাহলে বুঝবেন। কথাটা বলেই নিঝুম ক্যান্টিন থেকে বের হয়ে চলে যায়। আমি আর কি বরফ টেবিলে রেখে ওর পেছনে বেরিয়ে আসি। নিঝুমকে দেখলাম গাছের নিচে গিয়ে বসতে। আমি সেদিকে যাব তখনই খেয়াল করি কে যেন আমাকে ইশারায় ডাকছে। তাকিয়ে দেখি পুলিশের পোশাক পরা একজন অফিসার আমাকে ডাকছে। ভয় পেলাম, পুলিশ তো আমাকে কখনো ডাকেনি, আজ কেন ডাকছে? আমি যাব না। ধ্রুবকে বললাম যে দেখতে। আমি নিঝুমের কাছে আসি। এই মেয়ে শোনো। ও, আবার আপনি? দেখুন, বারবার বলছি আপনি আমার আশেপাশে আসবেন না। কেন? আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে আমার পছন্দ না, আপনি বখাটে। এইটাই কারণ? আচ্ছা, ভালো হয়ে গেলাম। না, আমাকে এ অবধি যতগুলো ছেলে এসে প্রপোজ করেছে সবাইকে হসপিটালে যেতে হয়েছে। কেন? রাহাত সাহেব কি সবাইকে মেরে হসপিটালে পাঠিয়েছে? রাহাত না, আমার বাবা নিজেই। মানে? ধ্রুব এসে সামনে দাঁড়াই, ওর দিকে তাকাতেই বলল, সমস্যা নেই, আমি যাওয়াতে উনি চলে গেছে, তুই প্রেম কর। আমি নিঝুমের দিকে তাকালাম। ধ্রুব চলে গেল। নিঝুম আমার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। হয়তো ধ্রুবের এমন কথা শুনে অবাক হয়েছে। ওই, আমরা প্রেম করছি? না, মানে আসলে। চুপ, শুনুন। আমার বাবা একজন নেতা, বুঝলেন? অনেক রাগী একজন মানুষ। ওনার রাগ আমি সহ্য করতে পারি না বলে একাই থাকতে ভালোবাসি। আমার মা মারা গিয়েছে। বাবা আমাকে ভালোবাসে অনেক, তবে ভালোবাসার নামে অনেক কেয়ার আর শাসন করে আমার উপর। কি খাবো, কি পরবো, কোন বিষয় নিয়ে পড়বো, কার সাথে কথা বলবো, সব কিছু তিনিই ঠিক করে দেন। বিষয়গুলো ওনার কাছে আমার প্রতি ভালোবাসা হলেও আমার কাছে পরাধীনতা। তাই রাগ করে বাড়ি থেকে চলে আসি, কিন্তু উনি আমার পেছনেই লোক লাগিয়েই রেখেছে। এতদিনে আপনার খবর হয়ে যেত। আমি বারণ করেছি বলেই কেউ কিছু বলেনি। বুঝলাম না প্রথমবার আমার বারণও কেন ওরা শুনলো। বাবার লোকগুলো আপনাকে কিছুই এখনো বলছে না কেন? অবশ্য আমি জানি বাবার কোনো কিছুই গোপন নেই, উনি সবটা জেনে গেছে। আপনি আমার সাথে কথা বলেন, কিন্তু ভেবে পাচ্ছি না অন্যদের বেলাতে পরের দিনই ছেলেগুলোর খোঁজ থাকে না। প্রথম যে ছেলে এসে কথা বলে পরের দিন কেন, এরপর কোনো দিনও তাদের দেখিনি। বাবা সবগুলোকে লোক দিয়ে মেরে হসপিটালে না হয় এলাকা ছাড়া করতো, কিন্তু আপনার বেলাতে উল্টো হয়ে গেছে সব। নিঝুমের দিকে তাকালাম। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে। আমার সাথে নিঝুমের আব্বুর কোনোদিন দেখা হয়নি, কোনোদিন কথাও হয়নি। আমিও বুঝতে পারছি না তিনি কেন এমন তাহলে অ্যাকশন নেয়নি। কিছু তো একটা আছে। আর আজকে পুলিশকে দেখলাম আমার উপর নজর রাখতে। সে যাই হোক, আমি নিঝুমকে ছাড়ছি না। বুঝলাম আমার কিছু হবে না, কেউ পারবে না আলাদা করতে। হাসবেন না, হাসলে রাগ হয়। আপনাকে বলছি প্লিজ আমার আশেপাশে আসবেন না। আচ্ছা, রাহাতের ব্যাপার কি? বাবার দেখা সেরা পাত্র। আমার সাথে বিয়ে দেওয়ার চিন্তা আমার বাবার। তুমি কি রাজি? আপনার দেখে মনে হয় আমি রাজি? তাহলে বসো। অসহ্য। নিঝুম চলে যাচ্ছে। আমি দৌড়ে ওর হাত ধরলাম। সে ঘুরতেই আমি হাত ছেড়ে দিয়ে গালে হাত রাখলাম। নিঝুম এটা দেখে জোরে হেসে উঠল। আমি মেয়েটার হাসির দিকে তাকালাম। সে কিছুই বলল না, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রইল। কি হলো বলুন? কি বলবো? বক বক তো শুধু করেই যান। আমি যাব আর পিছু পিছু আসবেন। হাত ধরে পাশাপাশি হাঁটার সুযোগ দাও। অসহ্য। তুমি মানে আমার মনের ব্যাক পেন্সে জমে থাকা অভিমানী মহাভীতু কাব্য। তোমার সাথে বকবক করতে ভালোই লাগে। শোনো না, নিঝুম আর আমি হাঁটছি, ও কোনো কথা বলছে না, কেবল হেঁটে চলেছে। আমি খালি বকবক করছি। ভার্সিটি থেকে বের হলাম। তারপর प्लीज सब्सक्राइब कर दो
होते क्योंकि जब तुम सब्सक्राइब नहीं करते तब मुझे लगता है कोई बंदा मेरे से बिछड़ जाता। পরের দিন বাড়ি থেকে বের হতেই দেখি দুজন পুলিশ আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই ওরা অন্যদিকে তাকালো। কী সমস্যা এদের? এরা কেন আমাকে ফলো করছে? কালকে সেই পুলিশের সাথে আরেকজনও এসেছে। আমি ভার্সিটির দিকে চলে আসি। পুলিশগুলো আমার পিছু পিছু আসতে থাকে। কেমন যেন একটু ভয় ভয়ও করছে, না জানি আবার কি করে বসে। ভার্সিটিতে আসতেই ধ্রুব, জিশান আর রাফিন এসে হাজির। তুই কিন্তু পারলি না নিজুমকে পটাতে, তাকে ভালোবেসে ফেলেছি আমি। কিন্তু সে তো তোকে ভালোবাসে না। বাসবে। নিজুমকে খোঁজার চেষ্টা করলাম। বান্ধবীদের সাথে বসে বসে গল্প করছে। আমি যেতেই বান্ধবীগুলো চলে গেল। নিজুম একা বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। ওর দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না। নিজুম আমার দিকে ভ্রুকুসকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আজকে কথা বলছেন না যে? ভাবছি কি? কখন ভালোবাসবে তুমি। ভালোবেসে কি হবে? সর্বনাশ হবে। কার? তোমার বাপের অনেক টাকা যৌতুক নেব তো, তাই। এই জানতো সামনে থেকে। দুজনে হাসছি। হঠাৎ খেয়াল করলাম কয়েকটি গাড়ি বেশ স্পিডেই আমার দিকে এগিয়ে আসছে। দুইটা বাইকের পিছনে দুটো জিপ গাড়ি, প্রতিটা বাইকে দুজন, আর গাড়িতে মোট 4 জন করে বসে আছে। 12 জন ছেলে আমাদের সামনে এসে গাড়ি থেকে নামে। ছেলেগুলোকে চিনি না, কপালে রুমাল বাঁধা, লাল নীল সানগ্লাস, প্রায় সবার হাতেই হকস্টিক। আমার সামনে এসে মোটা করে একটা ফর্সা ছেলে দাঁড়াই। নিঝুম বসা থেকে উঠে দাঁড়াই। আমিও দাঁড়ালাম। বন্ধুরা সবাই দৌড়ে আমার পিছনে এসে দাঁড়ালো। কি ধরনের অভদ্রতা! কোনো কথা ছাড়াই সামনে সেভাবে দাঁড়িয়েছেন, অভদ্র কোথাকার। নিঝুমের কথা শুনে ছেলেটি মুচকি হাসলো। ছেলেগুলোকে আগে কোনো দিন দেখিনি, চিনিও না। ইশারা করলো পেছনে দাঁড়িয়ে থাকা আরও একটি ছেলেকে। ইশারা পেয়ে পেছনে থাকা ছেলেটা এগিয়ে এসে নিঝুমের হাত ধরে টেনে নিয়ে যায়। নিঝুম ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে দাঁড়াই। কিছু বলতে যাবে তার আগে মোটা করে ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বলে, নিলয়, হুম। ওই জাহেদ। নামটা বলার সাথে সাথেই সব ছেলেগুলো হস্টিক দিয়ে চরমভাবে পেটাতে লাগলো আমাদের। কোনো প্রকার কিছু বলার সুযোগ না দিয়ে বেধড়কভাবে পেটাতে থাকে। কতক্ষণ এভাবে মার খেয়েছি ঠিক মনে নেই। কেবল চোখ বন্ধ করার আগে খেয়াল করি ভার্সিটির অনেক ছেলে মেয়ে গোল হয়ে এসে আমাদের পেটানো দেখছে। স্পষ্ট খেয়াল করেছি সবার মুখে আনন্দের হাসি। হয়তো সবাই মনে মনে বলেছে, ঠিক হয়েছে, এমন বকাটে ছেলেগুলোর এভাবেই পেটানো দরকার। নিঝুমের দিকে তাকাই, সে চিৎকার করে কাঁদছে আর বলছে, ওকে আপনারা কেন মারছেন? কি করেছো? এরপর আর কিছু মনে নেই। শেষ যখন জ্ঞান হারাবো তখন আমার সামনে যে ছেলেটা ছিল মোটা গোছের, ও ওর হাতে স্টিক দিয়ে জোরে কপালে বাড়ি দেয়। চোখ খুলে তাকালাম, কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করলাম রুমটাতে। একবার মনে হলো আমি হয়তো বাড়িতে আছি, কিন্তু না, হসপিটালের বেডেই শুয়ে আছি। কিন্তু ঠান্ডা কেন লাগছে? তবে কি আমি ভিআইপি কেবিনে আছি? না, এটা কিভাবে সম্ভব? আমাকে কি আবার ভিআইপি কেবিনে নিয়ে আসবে? বড় কথা, আমাকেই বা হসপিটালে নিয়ে আসছে কে? কোনো রকমের শোয়া থেকে ওঠার চেষ্টা করলাম। তখনই এক নার্স ছুটে এসে বকা দেওয়ার ভঙ্গিতে বলল, এই কি করছেন? টানা সারা 3 দিন পর জ্ঞান ফিরেছে, এখনো ঠিক মতন সুস্থ হয়নি, উঠবেন না, শুয়ে থাকুন। আমি অবাক হলাম। এরকম কেয়ারের মানে কি? এসি রুম, বেডটাও বেশ আরামের। বালিশটা কোনো রকমে সোজা করে হালকা হেলান দিলাম। চোখ আটকে যাই ডান পাশে চেয়ারের দিকে। একজন মধ্যবয়স্ক লোক সাদা পাঞ্জাবি পরে বসে আছে। দরজার কাছে আরও 4 জন দাঁড়িয়ে। ওদের মধ্যে 2 জনকে আমি বেশ ভালো মতোই চিনি। গত 4 দিন আগে ওই 2টো লোককেই তো আমাকে ফলো করতে দেখেছিলাম। মানে এরা 4 জনই পুলিশ, কিন্তু ইনিকে আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো রকমে ওনার থেকে কয়েক দিকে তাকালাম। উনি বসা থেকে উঠে আসলেন। কোনো কথা না বলে আমার কপালে হাত রাখলেন। হাত আর বুক হাত দিয়ে ভালো মতো চেক করলেন। নার্সের দিকে তাকিয়ে আদেশ স্বরূপ বললেন, ডক্টরকে রাখুন, চেক করতে বলুন ছেলেটা ঠিক এখন কেমন আছে। আমি অবাক হলাম। লোকটা কি পাগল নাকি? এরকম করে জীবনে কোনোদিন কেয়ারই পেলাম না। পাবো কি করে? ছেঁচড়া বা বোকাটেরা তো এরকমই হয়, কিন্তু উনি এমন করে কেন কেয়ার নিচ্ছে? মনে তো পড়ে না আমি কারো উপকার করেছি। তাহলে সব কিছু এমন হচ্ছে কেন? লোকটা আবারও চেয়ারে গিয়ে বসলো। কয়েক মিনিট পর 3 জন ডাক্তার এসে হাজির। বাপরে,
ডাক্তার ডেকে পাওয়া যায় না, অথচ লোকটার কথাতে 3জন ডাক্তার এসে হাজির। কি হচ্ছে এগুলো? ডাক্তার 3জনই আমাকে বেশ কিছু সময় ধরে ভালো মতো চেক করলো। তারপর লোকটার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলে, সে এখন ঠিক আছে, রক্ত বের হওয়ার কারণে দুর্বল হয়ে গেছে শরীর। ডাক্তার চলে যায়। আমি কেবল ওনাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। সেই পুলিশগুলো আর বয়স্ক লোকটা তখন রুমের মধ্যে স্থির হয়ে আছে। লোকটা আমার কাছে এসে শাসন করে বলতে থাকে, বুঝলাম না, তোমার মতো এরকম একটা ছেলেকে আমার মেয়ে কি করে ভালোবাসলো? এতদিন সব ছেলেদের পিটিয়েছি আমি, কিন্তু তোমাকে পিটাতে পারিনি। তার আগে কারা এসে পিটিয়ে গেল, আর তারপর যে কি কাণ্ড ঘটিয়েছো আমার মেয়ে, ভাবতেই পারছি না তোমাকে এত ভালোবাসবে। ওর জন্যই আজ 3 দিন ধরে হসপিটাল পড়ে আছে। কারা ছিল ছেলেগুলো? অবাক হলাম। লোকটা তাহলে নিঝুমের বাবা? কিন্তু উনি আমাকে মারেনি, তাহলে কে মেরেছে? আমার বন্ধুরা কোথায়? এভাবে আমাকে মারা অন্তত এলাকার কোনো ছেলের কাজ হবে না, কিন্তু কে মেরেছে? আর নিঝুম আমাকে কবে ভালোবাসলো? কথাগুলো ভাবতে ভাবতেই দেখি এক এক করে বন্ধুরা রুমে প্রবেশ করেছে। আচ্ছা তাহলে রেস্ট নাও, আমি গেলাম, আর আমার অফিসে আসবে কথা আছে। নিঝুমের বাবা চলে গেল। ধ্রুব, জিশান আর রাফেনের হাতে পায়ে ব্যান্ডেজ ভালো মতোই করা হয়েছে। ধ্রুব এসে পাশে বসে বলল, ছেলেগুলো কারা জানিস? না। তোর নিজুমের উর্তি হাজবেন্ডের ভাড়া করা ছেলেরা। মানে রাহাতের কথাতে ওরা আমাদের পিটিয়েছে? আচ্ছা বাদ দে নিলয়, আগে রেস্ট কর। সবাই যখন আমাদের মেরে চলে যাচ্ছিল, নিজুম এসে আমাদের হাসপাতালে নিয়ে যায়। আমি চেতনাতেই ছিলাম। কয়েকবার ফোন করতে 2টো গাড়ি চলে আসে আর সোজা হাসপাতালে নিয়ে আসে আমাদের। নিজুম কিন্তু তোর মাথা ওনার কোলে নিয়ে সারা রাস্তা তোর নাম ধরে কেঁদেছিল আর বলছিল, তোমার কিছু হবে না নিলয়। কিন্তু আফসোস, তোকে এসি কেবিনে আর আমরা চেয়াগোজ কেবিনে থাকলাম। শালা কি কপাল তো, ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করলি, সে বলল না, আর মার খেয়েই এটা পেয়ে গেলি। যাকে এখন এই বকাটে লাইফটা থেকে বের হ, নে রেস্ট নে। ওরা সবাই চলে গেল, আমি দরজার দিকে তাকিয়ে আছি। ওদের বলা শেষ কথাটা বারবার যেন কানে বাজতে লাগলো আমার। আমি কি সত্যি বকাটে? বকাটেই, টিজার মাস্তানিও করি, কিন্তু কেন? অবশ্যই বকাটে আমি। ক্লাস 10-এ থাকতে একসময় একটা মেয়ের ওড়না টেনে ধরছিলাম এই বকাটে স্বভাবের জন্য। সবার সামনে চর মেরেছিল আমাকে, আর অনেক গালিও শুনতে হয়। তাহলে আমি সত্যি বকাটে? এরকমটা তো আমি ছিলাম না, তাহলে কেন আজ আমি এমন? চোখ বেয়ে পানি বের হয়ে আসতে লাগলো। তখনই দরজায় কারো আসার শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি চোখ মুছে সেদিকে তাকালাম আমি। নিঝুম এসেছে। মেয়েটার চোখের দিকে তাকালাম। চোখ দুটো ফুলো ফুলো মানে হচ্ছে, কিন্তু কেন? শুনেছি মানুষ চুপচাপ কাউকে না জানিয়ে কাঁদলে এমন চোখ ফুলে যায়। তবে কি সে কেঁদেছে? কেন? আমার মতো খারাপ ছেলের জন্য সে কেন কাঁদবে? কেমন আছেন? ভালো। আমার আবার কি হবে? আমার কিছু করতে পারবে না। তবে তোমার কথা সত্যি হলো, হসপিটালে বসেই আছি, কিন্তু ভালোবাসা কমেনি। ওই চুপ, সাহসী না? কিছুই হবে না তাই না? খুব তো দেখলাম সবার সামনে কতগুলো মায়ের খেতে। যদি আমি না থাকতাম তাহলে তো ওখানেই পড়ে থাকতেন, কেউ তো দেখতো না। কেউ তো দেখতো না। কথাটা সত্য। আমাকে দেখার কেউ নেই। সত্যি নিঝুম না থাকলে হয়তো ওখানেই পড়ে থাকতে হতো। ফাজিল বগাটে ছেলেটা আজ কেন জানি না চুপচাপ হয়ে গেছি। নিঝুমের শাসন মিশ্রিত কথাগুলো শুনতে শুনতে অনেক বেশি ভালো লেগেছে। এরকমটা কখনো হয়নি। এত মেয়েদের জ্বালিয়েছি, মেয়ের বাবা অভিযোগ করলে আরও বেশি করে জ্বালিয়েছি, অথচ নিঝুমকে জ্বালাতে গিয়ে ভালোবেসে ফেলেছি। বুঝতে পারিনি। খুব করে চাইতাম কেউ আমাকে ঠিক করে দিক, শাসন করুক, ভালোবাসুক, বকার ছলে তার ভালোবাসাগুলো প্রকাশ করুক, আমাকে শুধরে দিক, কিন্তু কোনোদিন পাইনি কাউকে। তবে আজ মনে হচ্ছে পেয়েছি। নিঝুমের দিকে তাকালাম, রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। নিঝুম রাগলে ও নাকের ডগা লাল হয়ে যায়। সেদিন জানতে চেয়েও পারিনি কেন তার এমন লাল হয়। আজকেই জানবো। না থাক, কিছু সৌন্দর্যের রহস্য জানতে নেই। এই ছেলে চুপ কেন? বিশ্বাস করুন, আমার আব্বু আপনাকে মারিনি। জানি। আপনি জানেন? নিঝুম আমার পাশে এসে বসে, আমি ওর হাত ধরলাম। মেয়েটা কিছুই বলছে না। আমি হাত ছেড়ে দিলাম। কেন জানি না ওর সেই রাগের প্রতিছবিটা দেখার ইচ্ছে হলো। সে আমার হাত ধরেছে, আমি অবাক চোখে দেখালাম। এই যে
আপনাকে কিন্তু 8:30টার সময় দেখেছি আমি। কিভাবে? ওই যে সিসি ক্যামেরা। এটা আমার আব্বুর হসপিটাল। আব্বু কিন্তু এখন দেখছে আমরা কি করছি। কি? ভয়ে হাত ছাড়িয়ে নিলাম। নিজুম হেসে ওঠে। আমি ওর হাসির দিকে তাকিয়ে থাকি কিছু সময়। সে হাসতে হাসতে বলে, সাহসী ছেলেটা এত ভীত জানতাম না তো। আমি আবার হাত ধরলাম। সে আমার দিকে চুপ করে তাকিয়ে আছে। তারপর নিজুমের বাবা আজাদ সাহেবের অফিসে বসে আছি। এসি রুম, চারপাশে কাছে ঘেরা। উনি আমার দিকে গম্ভীর চোখে তাকিয়ে আছে। আমি ওনার সামনে চেয়ারে বসে আছি। এত গম্ভীর চোখে তাকানোর কি আছে বুঝলাম না। এমন করে চাহিনির মানেও বুঝতে পারছি না। সকাল সকাল ভার্সিটির সামনে এসে পুলিশ পাঠিয়েছে এমনভাবে তুলে কেন আনলেন সেটাও বুঝতে পারছি না। বেশ কয়েকদিন পর সুস্থ হয়ে ঘোরার জন্য ভার্সিটি যাচ্ছিলাম। গেটের কাছে আসতেই সেদিনের ওই পুলিশ এসে আমার সামনে দাঁড়াই। অবাক হয়ে তাকিয়ে কিছু বলবো তার আগে তিনি বলে ওঠে, স্যার তোমাকে ডেকেছে। স্যার? কোন স্যার? আমি কিছু করিনি, জেলে যাব কেন? আরে নিজুম ম্যামের বাবা আজাদ স্যার। কেন? জানি না, তোমাকে যেতে বলেছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার আসতে হয়। আর এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু তিনি কোনো কথাই বলেনি। তবে তিনি আমার জন্য ঠিকই চা, কফি, বিস্কুটের অর্ডার করে সামনের টেবিলে সাজিয়ে ফেলেছে। জড়তা আর অজানা এক ভয়ের কারণে ঠিকমতো খেতেও পারছিলাম না। কোনো রকমে একটা বিস্কুট চায়ের সাথে ডুবিয়ে গালে দিই। উনি আরও গম্ভীর হয়ে আমার দিকে তাকান। আমার অভ্যাস চায়ের সাথে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খেতে। হয়তো এটার কারণেই এরকম চাহিনি। নিজুমের বাবা কেসে উঠে বলে, নিঝুম তোমাকে কেন ভালোবাসে? ওনার এমন প্রশ্ন শুনে আহাম্মক ছাড়া কিছুই বলতে ইচ্ছা করছে না তাকে। আরে বাবা, ভালোবাসে কেন সেটা কি করে বলবো? আমি পাল্টা প্রশ্ন করলাম, আপনি কেন নিজুমের বাকে ভালোবাসতেন? আজাদ সাহেব এবার শান্ত দৃষ্টিতে তাকালো আমার দিকে। ওনার চোখের ভাষা এখন পাল্টে যাচ্ছে। আগের মতো গুরুগম্ভীর দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে না। দেখো, তুমি নিশ্চয়ই জানো রাহাত নামের ছেলের সাথে আমি ওর বিয়ে ঠিক করেছি। বিয়ে তো ওর সাথে হবে না। কেন? আপনার মেয়ে আমাকে ভালোবাসে তাই। কেন ভালোবাসো? আপনি কেন নিজুমের মাকে ভালোবাসেন? উনি আবার চুপ হয়ে গেলেন। বিরক্ত নিয়ে আমার দিকে তাকালো। রাগে রাগে দৃষ্টি দিয়ে আমার দিকে তাকানোর চেষ্টা করলো। আমি মনে মনে হাসলাম। দেখো, তোমার সাথে আমি কেন এত কথা বলছি বুঝতে পারছি না। অন্য সব ছেলেদের 2 মিনিট খবর করে ছেড়েছি, পরের দিন এলাকা ছাড়া করেছি। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার মেয়ের সাথে কিভাবে কথা বললে? আমার সাহসের কি আছে? আপনি ভয় পাচ্ছেন আমাকে মারতে। কিসের ভয়? নিজুমের ভয়। উনি চুপ থাকলেন। মনে মনে আমাকে হয়তো কয়েকটি কথা শোনাচ্ছে। আমি মুচকি হাসলাম। উনি বললেন, আচ্ছা, সে তোমার চর মারেনি? হুম। কি মেরেছে? তাহলে কেন তুমি ওর পিছনে পড়েছিলে? এই অবধি যতগুলো ছেলেকে পিটিয়েছে ওরা উল্টা বলেছে আপনার থেকে আপনার মেয়ের চোর বেশি চোর হয়। আমি তো মনে করি ওর চোরের কারণে ছেলেগুলো ওর সামনে চায় না। ও তো অনেক রাগী। জানি। জানো কি জানো? ওর রাগের জন্য আমি ওকে ছাড়া থাকতে হয়। বুঝতেছি না ও কেন তোমার মতো হাদা মার্কা ছেলেকে ভালোবাসে। বকাটে জীবন যাপন, নিজের খেয়ালই করার সময় থাকে না। মা বাবার তো ঠিকই নেই, এমন কেন তুমি? আপনার আর আমার মাঝে তফাৎ কি জানেন? আপনি ওর রাগের কারণে দূরে থাকেন, আর আমি ওর রাগের জন্যই ভালোবাসি, কাছে থাকার চেষ্টা করি। তবে কিছুই বললাম না। কি বলবো আপাতত ভেবেও পাচ্ছি না। মা বাবার কথাটা শুনে বুকটা যেন ধক করে উঠল। আমি মুচকি হাসলাম। উনি আমার হাসির দিকে তাকিয়ে আছেন। আদরের মেয়ে। কোনো বাবা চাইবে না কোনো বকাটে ছেলের সাথে তার মেয়ে জড়িয়ে যাক। রাহাতের সাথে ওর কয়েক মাস পর বিয়ে দেওয়ার প্ল্যান আছে। রাহাত এডুকেটেড, নিজস্ব বিজনেস আছে। নিজুম সুখী থাকবে। নিঝুম তো তাকে ভালোবাসে না। সে তো তোমাকে ভালোবাসে, আর নিজুম যা বলবে আমিও সেটাই করব। রাহাতকে এখন কি বলবো বুঝতে পারছি না। নিজুমের জন্যই তোমার আশেপাশে আমার থাকা। প্রচণ্ড ভালোবাসি তাকে। ওর মা চলে যাওয়ায় পর ওর প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। আমি বুঝেছিলাম যে ভালোবাসার ফলে শাসন অনেকটাই বেড়েছে, কিন্তু কি করব, ভয় পেতাম যদি মেয়েটা হারিয়ে যায়। চেয়েছি সে ভালো থাকুক সবসময়। রাহাত আমার চোখে ভালো একটা ছেলে, এই কারণে ধারণা করেছিলাম যে সে রাহাতকে ভালোবাসবে, তার সাথে থাকবে। কিন্তু কি হলো, তোমার মতো বকাটে একটা ছেলেকে হুট করে ভালোবেসে ফেললো। কিন্তু বুঝতে পারছি না, রাগী, ভয়ঙ্কর রাগী একটা মেয়ে যে কিনা কোনো ছেলেকেই, এমনকি রাহাতকেও পাতা দিল না, সে তোমাকে ভালোবাসলো কি করে? যাও সামনে থেকে। অ্যান্সার না দিতে যতদিন পারবা না
ততদিন আমার মেয়ের সাথে প্রেম বন্ধ। কেন সে তোমাকে ভালোবাসে? বকাটে হয়েও কি মেয়ে পটানো যায়? কি করলাম বিয়ের আগে? বকাটে হলে ভালো হতো। ওই যাও সামনে থেকে। এই লোকটা শিওর পাগল, লোকটার মাথায় সমস্যা আছে। হুটহাট কী সব বলছে ইনি, বুঝতে পারছি না। ওনার মেয়ের সাথে প্রেম করতে উৎসাহ দিলেন নাকি ভয় দেখালেন? লোকটার মেন্টালি কোনো প্রবলেম আছে। অফিস থেকে বের হয়ে সোজা ভার্সিটি চলে আসলাম। নিজুমকে খুঁজছি আমি, দেখি নিজুম একটা ছেলের সাথে বসে আছে। হাই হাই, এ আমি আবার কার সাথে বসে আছে? দৌড়ে সামনে যাই, বেটা রাহাতের সাথে বসে আছে ও। তুমি এখানে? তোমাকে অনেক খুঁজেছি। কথাটা বলি রাহাতের দিকে তাকালাম, ও আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমি রাহাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। শুভকামনা থাকবে তোমাদের জন্য। রাহাতের কথা শুনে অবাক হলাম। ও বসে থেকে উঠে আমার কাঁধে কয়েকবার হাত রাখলো। মৃদু চড়ের বিনিময়ে সে আমাকে উৎসাহ দিল। আমি আর চোখে তাকালাম। রাহাত আমার কানে মুখ এনে বিড়বিড় করে বলে, তোকে সেদিন মেরে ফেলাটাই ভালো ছিল। নিজুমকে তো আমি নিয়ে নেবই। নিজুম, তোমার জন্য শুভকামনা থাকবে। নিজুমের দিকে তাকিয়ে মুচকি হেসে শেষের কথাটা বলে চলে গেল। আমি নিজুমের পাশে বসলাম। পকেট থেকে ফোন বের করে ধ্রুবকে মেসেজ দিলাম, রাহাতকে দেখে রাখ, কেন জানি না মনে হচ্ছে কিছু হবে খুব তাড়াতাড়ি। আপু কি বললো? তুমি জানো আমি তোমার বাবার অফিসে গিয়েছিলাম। জানি। নিঝুম, হুম। আমাকে ভালোবাসো? বুঝে নাও। শুনতে চাই। বলবো কেন? আমি বকাটে একটা ছেলে, অনেক খারাপ। ছেড়ে দিব। হুম। কেন? তুমি বকাটে? পরে বলবো। শোনো, হুম। শুধু আমাকেই ভালোবাসবে? হুম। সবসময় আমাকে বোঝার চেষ্টা করবে? হুম। ভুল করলে শুধরে দিবে? মাঝে মাঝে দুষ্টুমি করবে, ঝগড়া করবে, হুম। একটু আধটু শাসন করবে? আর? তোমাকে ইচ্ছে করেই রাগিয়ে দেব। আচ্ছা। কখনো নিজের ইচ্ছে করে অভিমান করব, তারপর তুমি আমাকে জড়িয়ে ধরে অভিমানটা ভাঙাবে। আচ্ছা। আমার প্রতি অফুরন্ত বিশ্বাস ও শ্রদ্ধা রাখবে। মাথা ব্যথা করলে টিপে দিবে, বিয়ের পর মশাটি টাঙিয়ে দিবে। কিন্তু নিজুম হাসতে লাগলো। হাসি থামিয়ে চুপচাপ বসে রইল ও। আমি চুপ হয়ে গেলাম, নিজেই নিজের উপর অবাক হচ্ছি। বকাটে ছেলেটা কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, ও তো জানেই না আমার সব কিছু। আমি কিন্তু মাস্তানি করে বেড়াই, কিন্তু মাস্তানিটা সবার সামনে প্রকাশ করি না। যদি নিজুম জানে আমি এমন, তাহলে ও আমায় ছেড়ে যাবে। তখন ছেড়ে গেলে আটকাবো না। সত্য জানার পর যে কাছে থাকবে সেই সত্যিকারের ভালোবাসা। অনেকবার চেয়েছি এরকম বকাটে মাস্তানি জীবন থেকে নিজেকে বের করতে, পারিনি। কেন পারিনি তার উত্তর আমার জানা নেই। হয়তো শাসন, না হয় বারণের অভাবে। কি করবে শাসন বারণ? কেউ তো নেই আমার। আর কিছু আছে আপনার? আপাতত নেই। রাহাতকে তোমার পছন্দ? না, ছেলেটা ম্যাচিওর, তবে আমার পছন্দ না। কেন? জানি না। পছন্দ করার কারণ থাকে, অপছন্দের কি তবে কারণ নেই? থাকে। সবাইকে তো আর পছন্দ বা ভালোবাসা যায় না। বাবা মাকে অনেক ভালোবাসে। যেদিন তুমি মার খেয়ে মাটিতে পড়েছিলে, প্রথমেই বাবাকে ফোন করি। আমার কথাগুলো শুনে তিনি অবাক হয়। কেন আমি তোমার জন্য কেঁদেছি? তিনি বারবার প্রশ্ন করেছিল কেন কেঁদেছিলাম। তার উত্তর আমিও সেদিন অনেক খুঁজেছি। নিজেই অজান্তে এই বকাটে ছেলেটাকে ভালোবেসে ফেলেছি আমি। এসব করবেন আর, সবসময় ভালো ছেলে হয়ে থাকবে, বুঝেছো? আচ্ছা। দুজনে হাত ধরে চলে আসি ভার্সিটি থেকে। সবাই আমাদের দিকে অবাক চোখে তাকাচ্ছে। রিহান ভাই আমাদের সামনে এসে দাঁড়ায়, আমার দিকে বোকার মতো তাকিয়ে থাকে। ওনার দৃষ্টিতে রাগ আর ক্ষোভের পরিমাণ টের পেয়েছিলাম। বাড়িতে শুয়ে আছি বলতে অঘরে ঘুমাচ্ছি। হঠাৎ ফোনটা বেজে ওঠে আমার। অচেনা একটি নাম্বার, কেটে দিলাম। দেখি আরও অনেকগুলো মিসড কল উঠে আছে। বন্ধু ধ্রুবের মিসড কলের পরিমাণ বেশি। আবারও সেই অচেনা নাম্বার থেকে কল আসে, রিসিভ করলাম। ওপাশ থেকে হামা করে কান্নার শব্দ শুনতে পাচ্ছি আমি। কিছুটা ঘাবড়ে যাই। অপরিচিত নাম্বার, তার উপর কোন লোক এভাবে কাঁদছে। কোনো কথা না বলে বুঝলাম না কি হয়েছে। আমি হ্যালো বলতেই ওপাশ থেকে বলতে থাকে, নিলয়, নিজুমকে ওরা তুলে নিয়ে গেছে। আমার মেয়েটাকে বাঁচাও। আমি অনেক চেষ্টা করেও পারলাম না। সব দিকে খোঁজ করেছি, পুলিশও লাগিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। রাহাতের লোকেরা এসে নিজুমকে ওর ম্যাচ থেকে তুলে নিয়ে যায়। প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও।
ফোন কেটে দিলাম। মাথাটা যেন হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। নিঝুমের নামটা শুনতেই বুকটা যেন কয়েকবার জোরে কেঁপে ওঠে। ধ্রুবকে কল দিলাম। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কি করছিস? তোকে কখন থেকে কল করছি? নিঝুম। নিজুম রাহাতের কাছে, ওকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে, জলদি আয়। মোড়ের মাথায় বসে যখন আড্ডা দিচ্ছিলাম তখন সেদিনের সেই ছেলেগুলো বাইক আর জিপ নিয়ে নিজুমের ম্যাচের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়াতে আমরাও পিছু নেই। নিজুমকে ওরা তুলে নিয়ে যায়। তোরা কি করছিলি? ওদের কাছে অস্ত্র ছিল, আর বুঝতেই পারছিস উত্তেজনায় সব গুলিয়ে গেছে। তোকে যে জিসানকে ডাকতে পাঠাবো তা মাথা থেকে বের হয়ে যায়। তোকে কল দিচ্ছি আর তুই রিসিভই করিস নাই। আঙ্কেল মানে নিজুমের বাবা আমাদের সবার নাম্বারে কল করে খবর দিয়ে নিয়েছে, শুধু তোকে জানাতে পারছিলাম না। তুই চলে আয়, শহর ছেড়ে বহু দূর যাওয়ার প্ল্যান আছে ওদের। ভাগ্যিস রিফাতের বাইকটা ছিল, না হলে কি যে হতো। ফোন কেটে দিলাম। গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেছে আমার। বসে থেকে উঠে দাঁড়ালাম। ঘরের লাইট জ্বালিয়ে বিছানায় এসে বসলাম। বিছানায় বসে আলনাতে চোখ দিলাম। কেমন যেন গাটা কেঁপে উঠল। পুরনো সেই কাপড় যেটা পরে রাতের আধারে মাস্তানি করে বেরিয়েছি, সেগুলো এখন স্মৃতি। বেশ কয়েক বছর পোশাকটা পরা হয়নি। ওর নাম দিয়েছিলাম মাস্তানি পোশাক। ওটা বললে আমার মধ্যে জানুয়ারি রূপ মানুষটা নড়া দিয়ে ওঠে। তখন রক্তের নেশা আমার চেপে বসে। বাবার কথাগুলো খুব মনে পড়ে আমার। পোশাকটা আজকে খুব দরকার। লম্বা কালো পোশাক। ধ্রুব মজা করে বলতো আন্ডারটেকার পোশাক। ধীর পায়ে এগিয়ে যাই। পোশাকটা হাতে নিতেই নিঝুমের রাগী হাসি মিশ্রিত মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে। আর দেরি করিনি, গায়ে পরে নিলাম। তারপর পরিচিত কালো পোশাক আর সেই বাইকটা বের করলাম। কেমন যেন মনে হচ্ছে নিলয়টা যেন সেই আগের মতো নেই। বাইকটা স্টার্ট দিলাম। পুরনো কিছু নিয়ে এখন ভাবার সময় নেই। ভাবনাতে এখন কেবল নিঝুমই আছে। জোরে বাইক চালাচ্ছি। কিছু সময় পর দুর্বোধ দেওয়া ঠিকানায় চলে আসি। গাড়ির দরজার সাথে হ্যান্ডক্যাপ লাগিয়ে নিঝুমকে আটকে রাখা হয়েছে। আমাকে যে মেরেছিল সে গোল একটি চেয়ারে বসে সিগারেট জ্বালিয়ে টানছে। একটু পর রাহাত এসে ওদের সামনে হাজির হয়। নিজেকে আড়াল করে শুনতে থাকি, বস, মেয়েটাকে তুলে এনেছি। আতিফ পারে না এমন কোনো কাজ নেই। নিলয়কে মারতে বলেছিলেন, মেরেছি। মেয়েটাকে তুলে আনতে বলেছিলেন, এনেছি। ওর বাবার ভয়ে এত দূর আনতে বলেছো, সেটাও করেছি। এবার তোমার পালা। টাকা দাও, চলে যাও। এত ভাড়া কিসের তোর? আসলটা তো বাকি আছে রে। ধ্রুব, জিশান আর রাফিন ওদের সামনে যে দাঁড়াই। ধ্রুব কথাটা বলে ওঠে। ওদের পাশেই জিপ গাড়ির সাথে নিঝুমকে মুখে সাদা কাপড় বেঁধে হাতে হাতকড়া লাগিয়ে বেঁধে রাখা হয়েছে। নিঝুম কেবল করছে। রাত চমকে ওঠে ধ্রুবদের এভাবে আসার কারণে। বসা থেকে দাঁড়িয়ে গালি দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোরা এখানে কিভাবে এলি? মালটা কই? ওকে তো আজ মেরেই ফেলবো। বস, এত উত্তেজিত কেন হচ্ছ? বাচ্চা পোলাপাইন আসছে, আদর করলে চুপ হয়ে যাবে। এখনও তো আগের দিনের মারের দাগগুলো নিশ্চয়ই মুছে যায়নি। মুছে যায়নি, কারণ তোকে পেটাবো বলে। তোরা দেখ ভাই, বাচ্চাদের মেরে হাত নষ্ট করার কোনো মানে নেই। তোদেরকে প্রথম যেদিন রাহাত ভাই মারতে বলেছিল সেদিন ভেবেছিলাম তোরা আমার লেভেলের, কিন্তু যে দেখি হাবাগোবা বাচ্চা ছেলে। এখানে কেন এসেছিস? জাহেদ, দেখ তোরা কি করবি এদের। কথাগুলো শুনে জাহেদ নামের ছেলে ধ্রুবদের দিকে এগিয়ে আসতে থাকে। সেদিনের সেই ছেলেটাকে স্টিক হাতে ধ্রুবদের দিকে আসে। আমি বাইক স্টার্ট দিই। জোরে টান দিয়ে ওদের সামনে এসে একবার গোল করে রাউন্ড দিয়ে দিলাম। ছেলেগুলো সবাই থেমে গেল। ধ্রুব যে রাহাতের বসা টুল এগিয়ে এনে বসে পড়ে। রাহাত আর আতিফ অবশ্যই বোকার মতো করে তাকিয়ে আছে। আমি ধ্রুবদের পেছনে বাইক রাখলাম। লম্বা টুপিতে মুখ ঢাকা আছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। জিশানের দিকে মুখ করে ইশারা করলাম নিঝুমকে ছাড়িয়ে আনার জন্য। নিঝুমের পিছনে দুজন ছেলে এসে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে দেখলাম। জিশান এগিয়ে যায়। আতিফ ওই দুইজন ছেলেদের একজনকে জিশানকে মারতে বলে জিশান এগিয়ে যায়। ছেলেটা রড হাতে এগিয়ে এসে জিশানকে যখনই মারতে যাবে তখনই শাট করে একটি গুলি চালালাম। যে এগিয়ে এসেছিল তার বুকে যে গুলিটা লাগে। সাইলেন্সার থাকায় কোনো শব্দই হলো না, কিন্তু সবাই বুঝে গিয়েছে গুলিটা আমি চালিয়েছি। নিঝুমের পাশে আরেকটা ছেলে দৌড়ে এসে জিশানের হাতে চাবি দিয়ে দেয়। সবাই অবাক হয়ে পড়ে থাকা ছেলেটার দিকে তাকায় একবার, আবার আমার দিকে তাকাই। কিছু সময়ের জন্য যেন সব নীরব হয়ে যায়। জিশান এগিয়ে যেয়ে নিঝুমের মুখ থেকে বাঁধন খোলে।
তারপর হাত কড়া খুলে দিয়ে সে জায়গায় গিয়ে দাঁড়াই। কে 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 তুই? রাহাত চিৎকার দিয়ে ওঠে আতিফের কাছে, যে আতিফকে ধাক্কা দিয়ে বলে, ও সবাইকে মেরে ফেলবে, আমাকে বাঁচা। নিজুমকে তুলে আনাটাই ভুল ছিল। ভেবেছিলাম ওকে নষ্ট করে জোর করে বিয়ে করব। তখন সে আমার থাকতে বাধ্য হবে। কিন্তু এ কে? আমাকে বাঁচা। আতিফ কোনো কথা বলে না। হঠাৎ করেই আতিফ মাথাটা নিচু করে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। আতিফের লোকেরাও আতিফের দেখা দেখিতে আতিফের মতো করে বসে যায়। রাহাত অবাক চোখেই তাকায়। রাহাত হয়তো ভাবছে আতিফের কি হলো, কেন সে এমন করছে, আতিফ কি ভয় পেয়েছে, কেন সে এমন করে বসে পড়েছে। রাহাত অস্থির হয়ে আতিফকে প্রশ্ন করে, তুই এমন করে বসে পড়লি কেন? ভয় পেয়েছিস? একটু আগে তো কত কথা বললি, এখন কেন চুপ হয়ে গেলি? ও আতিফ, এমন কেন করছিস তুই? আতিফ কোনো কথা বলে না, কেবল মাথা নিচু করে বসে থাকে। ধ্রুব আর রাফিন জোরে হেসে ওঠে। রাহাত ওদের হাসির দিকে ভয়াত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়াই। মুখটা তখনও লম্বা টুপিতে ঢাকা। নিজমের কথা আবারও মনে পড়ে যায়। হয়তো জিশানকে বারবার প্রশ্ন করছে, কে এই লোকটা, ওকে দেখে কেন সবাই বসে পড়েছে, সে কি আমাকে বাঁচাতে এসেছে। জিশান হয়তো কোনো প্রকার উত্তর দিচ্ছে না। রাহাত হুট করে আতিফের কোমরে গুজা পিস্তল নিয়ে আমার দিকে তাক করে গুলি করতে যাবে, তখনই অনুভব করলাম কে যেন খুব জোরে আমার মাথায় পিছন থেকে আঘাত করেছে। কয়েক হাত ছিটকে সরে যাই আমি, মাথা থেকে লম্বা টুপিটা সরে যাই। রাহাত আর নিঝুম আমার দিকে হাবার মতো তাকিয়ে থাকে। রাহাতও অবাক চোখে তাকিয়ে আছে। আমি ঘুরে পিছনে তাকাই, দেখি রিহান দাঁড়িয়ে আছে। কি বলেছিলাম রাহাত, নিজুমকে যদি আমরা না পাই তবে নিলয়কে পেতে দিব না। অনেক ভাব নিজুমের, তাই না? সব ছেলে পিছনে পড়ে থাকে বলে সবাইকে কষ্ট দেওয়ার অধিকার ওর নেই। ঠিক সময়ে এসে গেছি, কিন্তু আতিফ এভাবে কেন বসে আছে? আতিফ তখনও চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে বসে থাকে। আমি মাথায় হাত দিয়ে দেখলাম কেটে গেছে, রক্ত গড়িয়ে নিচের দিকে চলে আসছে। আমি রিহানের দিকে তাকিয়ে বললাম, নিঝুম না তো তোদের হবে, আর না অন্য কারো, সে কেবলই নিলয়ের, বকাটে ছেলে নিলয়ের। অনেক সাহস তোর আমাকে মারার, পিছন দিকে কেন মারলি, সামনে থেকে আসতি শালা। কথাগুলো বলে একটা গুলি চালালাম। রিহান একটু সরে যেতেই ওর হাতে লেগে যায়। আবার একটা গুলি চালাতে যাব, তখনই আরও একটি গুলির শব্দ শুনতে পাই। একটি আত্মচিৎকার কানে আসে আমার। পেছনে তাকিয়ে দেখি রাহাতের হাতে গুলি লেগে সে মাটিতে পড়ে আছে, বাসি পিস্তল। বুঝলাম সে আমাকে গুলি করতে যাচ্ছিল। কিছু দূরে তাকিয়ে দেখি আজাদ সাহেব পুলিশ নিয়ে এসে হাজির। নিজুম দৌড়ে ওর বাবার কাছে চলে যাই। পুলিশ এসে আমাদের সবাইকে ঘিরে ধরে। নিজুমের দিকে তাকিয়ে থাকি আমি। পুলিশ এসে আমার হাতে হাত করা পড়াতে থাকে। আমি নিজুমের দিকে তাকিয়ে আবারও তাকাই। এখনই সে বলবে, ওকে কেন ধরেছেন, ওকে ছেড়ে দিন, ও কিছু করেনি। কিন্তু না, নিজুম কিছুই বলল না। আমি অবাক চোখেই তাকিয়ে থাকি। তোর কিছু হয়নি তো মা? আমি ঠিক আছি। চল বাসে চল। নিজুম আমার দিকে একবার তাকালো, চোখ সরিয়ে ও ওর বাবার সাথে চলে যায়। বুকটা ছ্যাদ করে উঠে আমার। নিজুম এমন কেন করছে? আমি ডাক দিলাম, নিজুম। নিজুম দাঁড়াই, আমার দিকে ঘুরে তাকাই। ওর চোখে মুখে রাগ আর ঘৃণা মিশ্রিত অনেক কিছু স্পষ্ট এক অহেতুক ভাষা আমি টের পাচ্ছি। কিন্তু কেন সে এমন করছে? নিজুম আর দাঁড়াই না। আমি চিৎকার দিয়ে উঠে বলি, নিজুম আমার সাথে কথা বলো, কেন এমন করছো? নিজুম কোনো কথা বলে না। আজাদ সাহেবের সাথে গাড়িতে বসে কয়েক সেকেন্ড পরেই চলে যাই। পুলিশ আমাকে টানতে থাকে। নিস্তব্ধ পাথর হয়ে যায় আমি। কি করব মাথায় আসে না আমার। চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসতে থাকে। নিজুম এমনটা না করলেও পারতো। নিলয় বেরিয়ে আসো, স্যার তোমাকে ডাকছে, তোমার ছেড়ে দেওয়া হয়েছে। থানায় বসে আছি আমি, ধ্রুব, জিশান আর রাফিন বসে আছি একই জায়গাতে। নিজুমের কথা আজ 3 দিন ধরে ভাবছি। বারবার একটাই প্রশ্ন নিজের সাথে করছি, কেন সে এমন করলো? কিন্তু কোনো উত্তর পাইনি আমি। এত কিছু ভাবছি, তখনই হাবিলদার এসে কথাটা বলল। আমার চুপ থাকা দেখে উনি আবারও বলল, আমি বললাম আমি আমার বন্ধুদের ছাড়া যাব না। উনি থানার দরজা খুলে দিয়ে বলে, আরে তোমাদের সবারই ছেড়ে দেওয়া হয়েছে, আসো তাড়াতাড়ি, না হলে আমার চাকরি থাকবে না। কারাগার থেকে বের হলাম। অফিসের রুমে এসে দেখি নিজমের বাবা বসে আছে। অবাক হলাম, ইনি কেন আমাকে ছাড়িয়েছে? করোনা নাকি? কোনো কথা বললেন না তিনি। ইশারা করলো বাইরে যেতে। বাইরে আসলাম, দেখি সাদা রঙের একটি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে নিজুম দাঁড়িয়ে। ধ্রুবরা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, যা শালা, বেস্ট অফ লাক। কথাটা বলে
যে যার মতো চলে যায়। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। আমিও কিছু না ভেবে চলে আসতে যাব, তখনই শুনতে পেলাম ওই ছেলে গাড়িতে উঠো। এমনভাবে ঝাড়ি দিয়ে নিঝুম কথাটা বলে উঠে শুনতে বাধ্য হলাম। কিন্তু কেন শুনলাম, গাড়িতে উঠতেই সে গাড়ি স্টার্ট দেয়। অনেকটা দূর গাড়ি চালিয়ে নিয়ে আসে ও। আমি কোনো কথা বলিনি। শরতের প্রকৃতির সাথে বাতাসও যেন নেচে উঠছে। বড় একটি কাশফুল বাগানের সামনে এসে থামে গাড়িটা। নিঝুম গাড়ি থেকে নামে, আমিও নামলাম গাড়ি থেকে। নিঝুম কাশফুলের দিকে এগিয়ে যাই। সন্ধ্যা হতে অনেক সময় বাকি। এখন সবে বিকেল। বিকেলের শান্ত পরিবেশে নরম রোদে আলোহপ্রবণ সময়টা কেন যেন ভালো লাগতে শুরু করেছে আমার। সাদা মেঘগুলো উড়ে চলেছে অনেক দূর। স্নিগ্ধ বাতাসে কাশফুলগুলো নেচে উঠতে থাকে। নিঝুম যে কয়েকটি কাশফুল ছেড়ে আমার সামনে এসে দাঁড়াই, আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, এই যে মিস্টার নিলয়, এখন থেকে আর কোনো মাস্তানি আর বকাটিগিরি যেন না দেখি। আমাকে ভালোবাসবে অনেক, বুঝেছো? অনেক কষ্ট হয়েছিল তোমার ওভাবে দেখে। জিসানি থেকে সবটা শুনেছিলাম আমি, তোমার সৎমা। থাক সেসব। আচ্ছা আসো, আমার খোপায় কাশফুল গুজে দিবা। আচ্ছা, কাশফুল গুজলে কি বাজে দেখতে লাগবে আমায়? নিঝুম দৌড়ে কাশফুল বাগানে চলে যাই। আমি দাঁড়িয়ে আছি। সৎমায়ের কথাটা বেশ মনেই পড়ছে আমার। খুব ছোট ছিলাম আমি। মা টাকার অভাবে মারা যায় অসুস্থতায়। কয়েক বছর পর বাবা ব্যবসা খুলে বসে। বাবার ব্যবসাটা বড় হতে সময় লাগেনি। বছর ঘুরতে না ঘুরতেই বেশ টাকার মালিক হয় তিনি। একদিন স্কুল থেকে ফিরে দেখি বাড়িতে অনেক লোকজন। ভিড় ঠেলে সামনে এগিয়ে যেয়ে দেখি বাবা একজন মহিলার পাশে এসে বসে। মহিলার গায়ে লাল বেনারসি শাড়ি পরা। আগ্রহ নিয়ে প্রশ্ন করেছিলাম, তিনি কে? বাবা মুচকি হেসে বলেছিল, ও তোর মা। আমি বিয়ে করেছি, তোর জন্য করলাম। তুই একা থাকিস, তোর খেয়াল রাখবে। কিন্তু না, প্রথম 1 মাস অনেক আদর দেখিয়েছিল তিনি বাবার সামনে। বাবা যেদিন বিদেশে যায় ব্যবসার কাজে, সেদিন রাতে তখন বই পড়ছি, তখনই সৎমা এসে আমার পিঠে লাথি মারে। আমি ছিটকে পড়ে যাই। চেয়ারে বসে বলতে থাকে, শোন হারামের বাচ্চা, তোদের বাড়িতে চাকরানির কাজ করতে আসিনি আমি। অনেক জ্বালিয়েছিস এই কদিনে। মা ওটা দাও, মা এটা করে দাও, মা খাইয়ে দাও, মা আমার কাপড়গুলো কেচে দাও। কি ভাবিস আমি তোদের কাছের মেয়ে? কাল থেকে বাড়ির সব কাজ করবি। আর এসব যদি তোর হারামি বাপ জানে, তা তুই বলেছিস তোর কিন্তু না, তোর না, তোর বাপের বিষ দিয়ে মেরে ফেলবো। কিছুই বলিনি। সারা রাত ওই সময় কেঁদেছি। পরের দিন খুব বেশি অত্যাচার শুরু হয় আমায়। একটু রেস্ট নিতে নিলেই মহিলাটা আমার পিঠে বাবার বেল দিয়ে পেটাতো। এভাবে চলছিল দিন। সপ্তাহখানিক পর স্কুল থেকে আসতে দেখি বাড়িতে একজন লোক বসে আছে মায়ের পাশে। মা ওনাকে জাপটে ধরে বসে আছে। আমি যেতেই লোকটা মাকে ছাড়িয়ে দিতে চাইলো, মা থেকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে বলে, ওই কুত্তার বাচ্চা শোন, রান্নাঘরের ফ্রিজে ড্রিঙ্কসের বোতল আছে, একটা নিয়ে উপরে ঘরে চলে আয়। দেরি করলে তোর। আমি পারবো না। কি? কথাটা বলেই উনি টেবিলে রাখা গরম চা আমার বুকে ছুঁড়ে মারে। জোরে কেঁদে উঠতেই কষে একটা চোট দেয় উনি আমার গালে। তারপর ইচ্ছে থাকা না সত্ত্বেও ড্রিঙ্কসের বোতল নিয়ে উপরে যাই। কিন্তু সেখানে যেয়ে দেখি দরজা আধা খোলা ছিল। আমার সৎমাকে দেখি ওই লোকটার উপরে কাপড় ছাড়াই শুয়ে আছে। লোকটা, মহিলাটা বলতে থাকে, আরে ওর কথা বাদ দাও তো, শালাকে তো বিয়ে করেছে টাকার জন্য, মাস্তি তো চলবে সবসময়। তুমি মজা নিলে নাও, না নিলে বলো। আরও লোক আছে আমার। কুত্তার বাচ্চাকে বিয়ে করে এক প্রকার লাগি হয়েছে। টাকা আর মজা সবই আমার। নিজেকে আর ধরে রাখতে পারিনি। ড্রিঙ্কসের বোতলটা দরজায় ভেঙে মহিলার দিকে এগিয়ে যেয়ে সোজা ওর পেটে ঢুকিয়ে দিই। লোকটা ভয়ে চলে যাবে, তখনই মহিলার পেট থেকে ভাঙা বোতল বের করে পিছন দিয়ে লোকটার পেটে ঢুকিয়ে দিই। সবাই চিৎকার করে ওঠে। লোকটার থেকে বোতলটা বের করে যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ অবধি মহিলার পেটে বারবার চালাতে থাকি। ঠিক সে সময় বাবা চলে আসে। দরজার কাছে আসতেই আমাকে দেখে ফেলে। আমি ওনার বিবাহিত ওয়াইফের পেটে ছুরি চালাচ্ছি। উনি এটা দেখতে পারেননি। সাথে সাথেই হার্ট অ্যাটাক করে। নিঃশ্বাস বন্ধ করার আগে আমার দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। তারপর হয়ে যায় বোকাটে, মাস্তান, খুনি, টিজার। নিলয়, আসো না কেন? দেখো, একটা খরগোশের বাচ্চা। আমি না ধরতে পারছি না। নিঝুমের কথা শুনে ভাবনা থেকে ফিরলাম। নিঝুমের খরগোশের বাচ্চার পিছনে ছুটছে। মেয়েটার দিকে তাকালাম আমি। রাগী হলেও এখন বাচ্চাটিই রয়ে গেছে।
আমাকে শাসন, বারণ, ভালোবাসা, আদর সে ঠিকই করবে। হয়তো নিজেকে নিয়ে ভাবার জন্য সেদিন এমন করেছিল, কিন্তু আমি বুঝে গিয়েছি সে আমাকে ভালোবাসে। যাই, পাগলিটার সাথে খরগোশের বাচ্চার পিছনে ছুটি। বোকাটে ছেলেটা আজ সেই শাসনের অপেক্ষাতে ভালোবাসার পিছনে পেয়েছে তাহাকে। আমি ছুটছি, কল্পনা করছি আমি আর নিঝুম স্লো মোশনে খরগোশের বাচ্চার পেছনে ছুটছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজছে ये दिल पागल बना बेटा इसे अब तू ही समझ आए देखे तुझ पे मेरी दुनिया तू बन जाए ओ खुश किस्मत जो किस्मत से तुझे मैं ऐसे पाया हूँ मैं तुमसे इश्क करने की इजाज़त रब से लाया हूँ। তো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।